ডেভ রেমসি তার দ্য টোটাল মানি মেকওভার বইয়ে বলেছেন যে যখন তিনি 12 বছর বয়সের ছিলেন তখন আইসক্রিমের দোকান দেখে তার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়, আর এর জন্য তিনি তার দাদুর কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা চাইলেন। কিন্তু তার দাদু টাকা না দিয়ে বললেন যে তুমি এখন বড় হয়ে গেছো, তো নিজে কামাই করে খাও। এই কথাতে ডেভ এর মাথা রেগে তো আগুন, আর তখনই ডেভ ভাবলেন যে যেমন করেই হোক আমাকে কামাই করতেই হবে। আর তার কিছুদিন পর ডেভ রাস্তা দিয়ে হাঁটার সময় একজনের বাড়ির গার্ডেনে অনেক বড় বড় ঘাস হয়েছে লক্ষ্য করলেন, আর সেই বাড়ি থেকে তিনি লোন মুভিং এর কাজ শুরু করে দিলেন এবং পুরো স্কুল লাইফ মনোযোগ দিয়ে কাজ করে অনেক টাকা কামিয়ে ফেললেন। আবার অন্যদিকে ডেভিডের মা বাবার রিয়েল এস্টেট মানে প্রপার্টি কম দামে কিনে বেশি দামে বিক্রি করার বিজনেস করত, আর এতদিনে ডেভিড সেলসম্যানেও অনেক অভিজ্ঞতা বাড়িয়ে নিয়েছিলেন, আর যার ফলে ডেভিডের 18 বছর হওয়া মাত্রই সে রিয়েল এস্টেটের লাইসেন্স পেয়ে যায়। ডেভিডের সেলসম্যানের অভিজ্ঞতা বেশি থাকায় সে 26 বছর বয়সে 33 করোড় টাকা রিয়েল এস্টেট বিজনেসে কামিয়ে ফেলে। এর সাথে ডেভিড 7 থেকে 8 করোড় টাকা নেটওয়ার্থও করে নিয়েছিলেন, আর এই নেটওয়ার্থের জন্য সে 2 করোড় টাকা বছরে কামাতেন, মানে মাসে 17 লাখ টাকা। ডেভিড তার বইয়ে বলেছিলেন যে আমি যেই এরিয়ায় থাকতাম সেখানে শুধু রিচ মানুষই বসবাস করত, আর এর জন্য আমাদের লাইফটা পুরোপুরি সেট ছিল। আর অনেক টাকা হওয়ার ফলে সে তার জীবনে প্রথম গাড়ি জ্যাগুয়ার নিলেন। তখন ডেভিড আর তার বউ দেখলেন যে বড়লোকেরা তার জীবনটার অনেক মজা নিচ্ছেন এবং হুই ঘুরতে যাচ্ছেন, আর তখন তারা হুই ঘুরতে গেল। কিন্তু তাদের খুশি বেশি দিন টিকেনি, কারণ তারা যেই ব্যাংকে লোন নিয়েছিলেন সেই ব্যাংকটিকে একটি বড় ব্যাংক অর্থাৎ একটি বড় কোম্পানি অ্যাকোয়ার করে নিয়েছিলেন, আর যার ফলে ডেভিডের কাছে নোটিশ আসে যে 90 দিনের ভিতরে তাকে $2 মিলিয়ন ডেট পে করতে হবে। কিন্তু ডেভিড তা না করতে পারায় ব্যাংকারপ্সি ফাইল হয়ে যায়, ফলে সে রাস্তায় চলে আসে। তখন ডেভিড বুঝতে পারেন যে সে মিলিয়ন টাকার মালিক হয়েও সে টাকাগুলোর সঠিক ব্যবহার করতে পারেনি, আর তাই আসছে রাস্তায়। কিন্তু ডেভিড হার মানেননি, আর এমন কিছু করলেন যে তিনি বর্তমানে 200 মিলিয়ন নেটওয়ার্থ ডলার এর মালিক। তো বন্ধুরা, আপনারা এখানে হয়তো ভাবছেন যে তিনি এমন কি করলেন যে তিনি এত প্রপার্টির মালিক। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ডেভিড বললেন যে আমি টাকা কামানোর জন্য 5টি রুল ফলো করলাম, আর তাই আজ আমি রাস্তা থেকে 200 মিলিয়ন ডলারের মালিক। আর এই রুলগুলি যে কোনো লোক ফলো করলে সে গরিব থেকে বড় লোক হতে বাধ্য। তো ডেভিডের 5টি রুলের মধ্যে প্রথম রুলটি হলো গেট অন এ বাজেট। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে ডোন্ট বিল্ড দ্য টাওয়ার উইদাউট ফার্স্ট কাউন্টিং দ্য কস্ট, যার মানে পুরো খরচা না জানা পর্যন্ত ঘরের কাজ শুরু করবেন না। অর্থাৎ হয়তো আপনি একটা ঘর তৈরি করছেন, কিন্তু আপনার জানা নেই যে তার খরচা কত পড়বে, আর অর্ধেকটা ঘর রেডি হওয়ার পর আপনার টাকা শেষ হয়ে যাবে, যার জন্য ঘরের কাজ বন্ধ করতে হবে। তিনি বলেছেন যে আপনার সব সময় জানা থাকা দরকার যে আপনার এইম কি, আপনার টার্গেট কি। আপনি যদি 50 লক্ষ টাকার ঘর তৈরি করেন, তার একটা ব্লু প্রিন্ট তৈরি করবেন, যেখানে আপনার ঘরের খরচা সহ কোথায় জানালা, কোথায় দরজা, কোথায় ভেন্টিলেশন সবকিছু দেওয়া থাকবে। এই সব না জেনে যদি আপনি ঘর তৈরি করবেন, তাহলে ভেবেই নিন আপনার ঘর কেমন হবে। ঠিক এইভাবেই আপনার জানা থাকা দরকার যে আপনি পুরো মাসে কেমন টাকা খরচা করবেন এবং কোথায় খরচা করবেন, সবকিছু একটা খাতায় লিস্ট করে নিতে হবে। তাই ডেভিড এখানে বলেছেন যে যদি তুমি বীজ বুনো তবে সেখান থেকে গাছ হবেই হবে, আর যদি না বুনো তাহলে গাছ হওয়ার আশা করতে নেই। তো এখানে থেকে বোঝা যায় যেমন অ্যাক্ট করবে তেমন ফল পাবে। রুল নাম্বার 2, সেভ অ্যান্ড ইনভেস্ট। ডেভিড বলেছেন যে সেভ ফর দ্য রেইনি ডে, মানে সেভ করেন রেইনি ডে এর জন্য। আপনাদের প্রত্যেকের জীবনে কোনোদিন না কোনোদিন রেইনি ডে আসবে, মানে এমার্জেন্সি। একটা রিপোর্টে বলা হয়েছে যে মানুষের জীবনে সামনে থাকা 10 বছরের মধ্যে কোনোদিন না কোনোদিন হঠাৎ নেগেটিভ ইভেন্ট হবে, অর্থাৎ কোনো বিপদ বা অ্যাক্সিডেন্ট হতে পারে যাতে আপনার টাকার দরকার পড়বে। আর হ্যাঁ বন্ধুরা, বিপদ কখনো বলে আসে না। মনে করেন আপনার ফ্যামিলিকে চালানোর জন্য আপনি একমাত্র সম্বল, আর আপনার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, আপনার পরিবার কি করবে? তাই আপনাকে একটা টার্ম ইন্স্যুরেন্স করে নেওয়া দরকার, মানে আপনার কামায়ে একটা ছোট অ্যামাউন্ট কোম্পানিকে প্রতি মাসে দিতে হবে। বাই চান্স আপনার কিছু হয়ে গেলে যত টাকার আপনি লাইফ কভার নেবেন তার পুরো টাকাটাই আপনার নমিনি পেয়ে থাকবে। আর দ্বিতীয়ত, আপনাকে সেভ করতে হবে পে ক্যাশ ফর দ্য থিং। যখন আপনি জিনিসগুলোকে ক্যাশ দিয়ে বাই করছেন, তখন হয়তো আপনার প্ল্যান করা থাকে যে টাকা কিভাবে খরচা করব, এর মানে হয়তো আপনার উপরে কোনো ডেট নেই। আর যখন আপনি কোনো জিনিসকে ক্যাশ দিয়ে পে করেন, তখন আপনি সেই জিনিসটার ওনার হয়ে যান। আর যখন আপনি লোন নিয়ে বাই করেন, তখন সেটার
ইনস্টলমেন্ট পে করতে করতে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান আর ঘৃণা চলে আসে সেই জিনিসের উপরে কিস্তি মেটাতে মেটাতে। সেভ করে রাখার জন্য আর একটি দ্বিতীয় জিনিস হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। হয়তো আপনি চাচ্ছেন আপনার বাচ্চার ভালো স্কুল ও কলেজে এডমিশন হোক এবং ভালো জীবনযাপন করুক আর আপনি শান্তির জীবন নিয়ে রিটায়ার হয়ে যেতে পারেন, কারণ প্রত্যেক মানুষই চায় যে সে যেন রিটায়ার হওয়ার আগ অবধি করোড়পতি হয়ে যায় আর 30 বছরেই হোক বা 60 বছরেই হোক রিটায়ার হয়ে যাওয়ার পর সে যেন লাইফটার পুরো মজা নিতে পারে। তারপর রুল নাম্বার 3, গেট আউট অফ দ্য ডেট। ডেভিড এখানে বলেছেন যে দ্য বড়োয়ার ইজ এ স্লেভ অফ দ্য লেন্ডার, মানে যেই মানুষ টাকা ধার নেয় সে ওই ধার নেওয়া ব্যক্তির চাকর হয়ে যায়। ডেভিড বলেন যে আপনার ওয়েলথকে বাড়ানোর জন্য সব থেকে জরুরি হচ্ছে ইনকাম। একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার কার ইনস্টলমেন্ট পেমেন্ট প্রতি মাসে 50,000 টাকা দিতে হয়, মানে 50,000 টাকা প্রতি মাসে সেই লোনে নেওয়ার গাড়ির জন্য আপনাকে দিয়ে দিতে হয়। সেখানে ভারতে মোটামুটি 15,000 টাকা দিতে হয়। 15,000 টাকা যদি আপনি সেই গাড়িটির বদলে একটি মিউচুয়াল ফান্ডে 30 বছরের জন্য জমা করেন তাহলে আপনার নেটওয়ার্থ অ্যারাউন্ড 5.5 করোড় হয়ে যাবে। মিডিল ক্লাস মানুষ যখন স্কুলে থাকে তখন স্কুল লোন, পরে কার লোন, বিয়ের পর হোম লোন এক্সেট্রা ঋণে জর্জরিত হয়ে যায়। ডেভিডের কথার তার মানে যে আপনার কাছে একটা ভালো গাড়ি বা ভালো ঘর থাকবে না সেটা নয়। ভালো গাড়ি বা ভালো ঘর নেওয়ার জন্য লোন না নিয়ে 2-3 বছর সময় দিয়ে টাকা সেভ করে নিজে সেটাকে টাকা দিয়ে বাই করে নেন। কারণ জিনিসটা আপনি যেভাবে কিনুন না কেন সেটা দিয়ে আপনি বড়লোক হবেন সেটা তো জানা নেই, কিন্তু সেই বিক্রেতা নিশ্চয়ই বড়লোক হয়ে যাবে। এখন মানুষের কাছে ক্রেডিট কার্ড থাকায় যেটা সে কিনতে পারবে না সেটাও সে কিনে নেয়। তাই ডেট বা ঋণ থেকে বাইরে আসতে চাইলে আমাদের এমন একটা স্টেপ নিতে হবে যাতে আমরা ঋণের মাঝখানে পড়ে না থাকি। আর রুল নাম্বার 4 হচ্ছে দ্য বেবি স্টেপ। ডেভিড এখানে বলেছেন যে যদি আপনারা আপনাদের জীবনকে পুরোপুরি বদলাতে চান আর ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চান তাহলে আপনাকে এই 4টি বেবি স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমাদের এমার্জেন্সির জন্য সেভ করে রাখতে হবে 80 থেকে 82,000 টাকা। আর রিয়েল এমার্জেন্সি ছাড়া আপনারা এই টাকাগুলো একদমই খরচা করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ডেথ স্নোবল, মানে আপনার যতগুলো ঋণ রয়েছে আপনাকে এক একটা করে লিস্ট করে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। সেই ডেথ বা ঋণগুলোকে ছোট থেকে ধরে এক এক করে মেটাতে হবে, আস্তে আস্তে বড়তে যেতে হবে। এভাবে করতে করতে আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনি পুরোপুরি ঋণ মুক্ত হয়ে গেছেন। আর তৃতীয়ত তিনি বলছেন যে 80 থেকে 82,000 টাকা এমার্জেন্সিতে রাখার পর আপনাকে 6 থেকে 12 মাসের জন্য আনএক্সপেক্টেড ইভেন্ট এমার্জেন্সির জন্য রাখতে হবে। মানে মনে করেন আপনার হঠাৎ করে চাকরি চলে গেল বা আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, তখন নিশ্চয়ই আপনাকে কিছুদিন বসে থাকতে হবে আর তখন এই টাকাটি খরচার দরকার পড়বে। আর চতুর্থ হচ্ছে সেভ ফর দ্য রিটায়ারমেন্ট। যখন আপনার কাছে কোনো ডেথ বা ঋণ থাকবে না তখন আপনার কাছে সেই সেভ করা টাকাগুলি থাকবে, সেগুলোকে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন রিটায়ারমেন্টের জন্য। এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কত বছর বয়স রিটায়ার হতে চান। যদি আপনি কম এজে রিটায়ার হতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে ইনভেস্ট করতে হবে। এবার চলে আসি আমাদের ফাইনাল রুল, মানে রুল নাম্বার 5-এ। এখানে ডেভিড বলেছেন যে আজ তুমি যেমন পরিস্থিতিতে আছো তেমন পরিস্থিতিতে হয়তো কেউ নেই, আর কাল তুমি এমন পরিস্থিতিতে থাকবে যেমন পরিস্থিতিতে বাকিরা নেই। যদি তুমি সঠিক নিয়মে এই রুলগুলি অ্যাপ্লাই করো তাহলে কয়েক বছর পর তুমি লক্ষ্য করবে যে সেই লোকগুলো আজ পুরোপুরি ডেট বা ঋণে জর্জরিত হয়ে গেছে আর তারা অনেক খারাপ পরিস্থিতিতে থাকবে, আর সেখানে তুমি অনেক ভালো পরিস্থিতিতে নিজের জীবনটার মজা নিচ্ছ। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাকে ভালো লেগে